দক্ষিণাঞ্চলের পর্যটন সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাট ২ আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসনটিতে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একদিকে ইসলামী ধারার প্রার্থীরা, অন্যদিকে বিএনপির ২ শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। সব মিলিয়ে সুন্দরবনের এই প্রবেশদ্বারে নির্বাচনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। জাহিদ হিমেলের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাট ২ আসনের অন্তর্গত রামপাল, মংলা এবং ফকিরহাট উপজেলা এমন এক অঞ্চল যেখানে ইতিহাস, প্রকৃতি, পর্যটন ও শিল্প অর্থনীতির মেলবন্ধন ঘটেছে। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে এই আসনটি যেমন দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতীক, তেমনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মংলা বন্দর ও ইপিজেডকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক সমৃদ্ধ শিল্প ও বন্দর নির্ভর অর্থনীতি। পাশাপাশি সুন্দরবন, মংলা ও নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলের পর্যটন খাতকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাগেরহাট ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯১,৫০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৩,৭৫৮ জন এবং নারী ভোটার ১,৯৭,৯৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র ৪ জন। নারী ভোটার সংখ্যা সামান্য এগিয়ে থাকায় নারীদের ভোট এখানে নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আসনের রাজনীতি বহুবার পরিবর্তনের ঢেউয়ে দুলেছে। ২০০১ সালে বিএনপির এস.এম. সেলিম নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশাহ বিজয়ী হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালে শেখ তন্ময় এই আসনে নির্বাচিত হয়েছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট ২ আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে আলোচিত ২ নাম হলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলাম। শামীমুর রহমান শামীম একজন অভিজ্ঞ সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে দলের গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যদিকে ডক্টর শেখ ফরিদুল ইসলাম স্থানীয় রাজনীতিতে সুপরিচিত মুখ। তৃণমূল পর্যায়ে বিএনপির সক্রিয় সংগঠক হিসেবে কাজ করে আসছেন। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ১৯ দফার ভিত্তিতে তার প্রথম ৫ নম্বর এবং ৬ নম্বর ছিল খাল খনন কর্মসূচির খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। আমাদের গ্রামীণ অর্থনীতিতে এই কৃষি সেক্টর সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করছে। আমাদের দেশের গত ১৭ বছর ৩১ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বিদেশে। এই বিধ্বস্ত অর্থনীতির উপর, লুটপাটের উপরে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে ৩টা সেক্টর। শুধুমাত্র কৃষি ভিত্তিক গ্রামীণ অর্থনীতি, তৈরি পোশাক শিল্প এবং আমাদের যারা ১,৭০,০০,০০০ বিদেশি রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, এরা টাকা পাঠিয়ে বাংলাদেশকে এই বিধ্বস্ত অর্থনীতি লুটপাটের উপর এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। এই ৩টা গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য খাল খনন কর্মসূচির যুগান্তকারী পদক্ষেপ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে নাব্যতা নেই, পশুর নদীর নাব্যতা নেই, আমাদের জাহাজগুলো ঢুকতে পারছে না, পোল্টের কাজ ব্যাহত হচ্ছে নাব্যতার কারণে। এই পশুর নদী ভরাট হয়ে যাচ্ছে, আর খাল খনন হচ্ছে না, যে কারণে পানি ধারণ ক্ষমতা করতে পারছে না। কৃষিতে আমাদের শেষ পানি ধারণ করে লবণাক্ততা কমাতে পারছে। এই সমস্ত নদী খাল ভরাট হয়ে গেছে, এটা একটা বিপর্যয়ের সৃষ্টি করছে। এই জন্য আমাদেরকে খাল খনন কর্মসূচির পাশাপাশি কৃষি উৎপাদন, মৎস্য উৎপাদন বাড়বে এবং লবণাক্ততা কমবে। কৃষির একটা বিপ্লবিক পরিবর্তন এখানে আসবে খাল খনন কর্মসূচির মধ্যে। আর আমাদেরকে এই লবণাক্ততা কমানোর জন্য, বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমাদেরকে ভেড়ি বাদ দিতে, অবদার বাদ দিতে। এই বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে খাচ্ছে এই দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ব্যবস্থা গড়ে না তুলতে পারলে মানুষের সেবা পাবেন, রাষ্ট্রের সেবা জনগণের কাছে আপনি পৌঁছে দিবেন। এই যে মানুষ হয়রানির শিকার হচ্ছে, আপনি এক এসিল্যান্ডের অফিসে যে দুর্নীতি সারা বাংলাদেশে, এটা ভয়ঙ্কর রূপ ধারণ। আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক স্বচ্ছতার আওতায় নতুন বাংলাদেশ, শহীদদের রক্তের ঋণ শোধ করা একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মানুষের অর্থনীতি সমৃদ্ধি এনে আমরা দেশের জাতিকে শক্তিশালী সমৃদ্ধ একটি দেশ গঠন করতে পারে, এই প্রত্যাশা আমাদের। দেখুন, এই জনপদে একটা রাজনৈতিক দল দীর্ঘ ৩৪ বছর তারা এখানকার মন্ত্রী, এমপি হিসেবে দায়িত্ব পালন করেছে। সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি, আমি সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছি, বিভিন্ন উঠান বৈঠকে অংশ নিচ্ছি,
তখন আমি দেখতে পাচ্ছি তাদের মূল কনসার্ন হচ্ছে নিরাপত্তা। এখানে প্রতিহিংসা বা প্রতিশোধের একটা ব্যাপার আছে। তো আমাদের প্রথম কাজই হবে প্রতিহিংসা এবং প্রতিশোধের এই রাজনীতি থেকে আমাদের রাজনীতিটাকে মুক্ত করা। তো সেটা নিয়ে আমরা চেষ্টা করছি, এবং আমারও দলেরও কিন্তু মূল এজেন্ডা হচ্ছে যে আমরা চাই রংধনুর মতো একটা দেশ করতে, যেখানে সকল ধর্ম বর্ণ, বিশ্বাসী অবিশ্বাসী, পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে আমরা একটা জনপদ করতে চাই। তো এই জনপদে আমি মনে করি যে এই নিরাপত্তা যে সংকটটা, সেটাকে দূর করার জন্য আমাদেরকে সেই চেতনা থেকে এগিয়ে আসতে হবে, এবং আমরা সেটা সফলভাবে করতে পারবো বলে মনে করি। কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আগামীতে আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করব না, এবং কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ যেন অনিরাপদ না থাকে, কেউ যেন বাড়িঘর থেকে যেন দূরে থাকা না লাগে, এবং সে যেন তার ন্যায্যতা, তার পাওনা, তার মৌলিক অধিকার নিয়ে এলাকায় বসবাস করতে পারে, সেটা আমরা চেষ্টা করবো সর্বতভাবে। সেটা হচ্ছে আমার প্রথম কাজ হবে। দেখুন, আমি এই জনপদের একজন মানুষ। আমি একটা নদীর কূলে বেড়ে উঠছি। এখানকার নদীমাতৃক সভ্যতা, এখানকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এখানকার মানুষের যে পরিবেশ, এইগুলো সম্পর্কে আমার একটা পরিচ্ছন্ন ধারণা আছে। আমি চেষ্টা করব যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যে টার্গেট, সেটা নিয়ে কাজ করে আমি মানুষের প্রত্যাশা পূরণের যে রাজনীতি, সেটা করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে নিরাপত্তা, তাদের স্বাস্থ্যসেবা, তাদের কর্মসংস্থান, এইগুলো মোটা দাগে আমি কাজ করব, যাতে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেটা আমি পূরণ করতে পারি। সেটার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আগামীতে ধানের শীষের পক্ষে থাকবেন। বিএনপি আপনাদের সাথে নিয়ে এই দেশটাকে গড়বে। জামাতে ইসলামী থেকে বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন তিনি। নির্বাচনের মাঠে সক্রিয়ভাবে প্রচারণাও চালাচ্ছেন। আমাদের রামপাল, মংলা এবং সংযোজিত ফকিরহাট, বাগেরহাট 2 আজকে শুনানি হচ্ছে। শুনানির পরে যদি 4টি আসন ফিরে পাই, তাহলে রামপাল মংলা আসন আবার একটি আসনে পরিণত হবে। এখানে যে সমস্যাগুলো আছে সেটা হলো যে আমাদের এখানে পরিবেশ দূষণ হচ্ছে, বিশেষ করে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে মৎস্য শিল্প রয়েছে, ঘের, সরকারি সম্পত্তি, সুন্দরবন, এবং সমস্যা হচ্ছে মোংলা এলাকায় এটা মিষ্টি পানির অভাব, লবণাক্ত পানি। সিকি, পেড়িডাঙ্গা, পেড়িখালি ওই এলাকায় নদী ভাঙ্গন। এভাবে যদি আমরা এক একটা করে আসি, তাহলে দেখবো যে আমাদের এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোংলাতে লবণ পানি, দ্বিতীয় হচ্ছে যে জবরদখল, ঘের, সরকারি সম্পত্তি এবং সরকারি খাল। এগুলো নিয়ে আজকে জনমনে সমস্যা সৃষ্টি হচ্ছে যে আজও পর্যন্ত এই খালগুলো দখল করে রেখেছে, কিন্তু এই অবমুক্ত করার কোনো উদ্যোগ এখানে নেই। যার কারণে আজকে সবাই বড় বড় বলি ছাড়ে, বড় বড় বলি কক্সায়, কিন্তু এই খালগুলো যে অবমুক্ত যে পদ্ধতিতে হওয়া দরকার, সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে আসলে আমি আন্দোলন করি, রাজনীতি করি, কিন্তু আমার কর্মীদেরকে আমি কিভাবে গড়ে তুলছি? আমার কর্মীদেরকে যদি আমি দুর্নীতিমুক্ত গড়ে তুলতে না পারি, যদি তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনতে পারি, আমি যদি তাদেরকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে না আনতে পারি, তাহলে আমি যত বড় বড় কথা বলি না কেন, দুর্নীতি দূর হবে না। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা একটি কর্মী বাহিনী তৈরি করতে চাই, করেছি, যে কর্মী বাহিনীরা সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে, এইসব খাল দখলের বিরুদ্ধে, জমি দখলের বিরুদ্ধে এটা কাজ করছে, আমরাও কাজ করছি। তো সমস্যা হচ্ছে যে যখন প্রশাসন কোনো বিষয়টি অন্যায়ভাবে যখন দেখে যে খাল এখানে দখল করে আছে, তখন তারা সেটাকে উচ্ছেদ করতে গেলে রাজনৈতিক নেতৃবৃন্দ বাদশাদের, এই বাদশাদের কারণে অনেক সময় দেখা যায় যারা মূলত এটা অবমুক্ত করার জন্য বিশেষভাবে প্রশাসন খেয়াল রাখবে, সেটা অনেক সময় তারা চেপে যায়। কারণ তারা মনে করে যে এখানে আর হাত দেওয়া দরকার নেই, কারণ রাজনীতিবিদরা আমাদের পরে প্রেসার খাটাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি তরুণ প্রজন্মের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই দুর্নীতির ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাতে প্রভাবমুক্তভাবে তারা এলাকায় নিয়োগ পায়, এবং এ ব্যাপারেও আমরা জিরো টলারেন্সে থাকবো ইনশাআল্লাহ।
পর্যটন খাতে আসলে এটা আমাদের একটা বড় সম্ভাবনাময় একটা খাত। আমরা যদি লক্ষ্য করি যে কক্সবাজার, কুয়াকাটা, এরপরে আমাদের সুন্দরবনকে কেন্দ্র করে যদি আমরা এই পর্যটনকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ কক্সবাজার, কুয়াকাটার মতোই আমাদের এখানে একটা ব্যাপক, এই খাত থেকে আমাদের একটা ব্যাপক আয়ের সুযোগ থাকবে। বিগত 55 বছরে আমরা বহু দলের শাসন দেখেছি। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা আসলে আমাদের জনগণ ইসলামের কোনো শাসন ব্যবস্থা, ইসলামী বিশেষ করে কোরআন সুন্নাহর আইনের যে শাসন, এটা আমাদের বাংলাদেশের জনগণের দেখার সৌভাগ্য হয় নাই। তো আমরা অনুরোধ করব এলাকার জনগণ সহ দেশবাসীর কাছে, আপনারা একটিবারের জন্য হলেও ইসলামকে আপনারা ক্ষমতায় বসান। আমরা যদি এইবার যদি একবার বসানোর পরে আমরা যদি ফেল করি, তাহলে দ্বিতীয়বার আপনাদের কাছে কোনোদিন এই আবেদন নিয়ে আসবো না যে আমরা ভোটের আবেদন বা কোনো বিষয় নিয়ে আমরা আর আসবো না। আসনটিতে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম। রামপাল মোংলার সাধারণ ভোটাররা মনে করছেন তারা এবার এমন একজনকে প্রতিনিধি নির্বাচন করবেন যিনি শিল্প, বন্দর ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুন্দরবনের এই দ্বারপ্রান্ত অঞ্চলের মানুষের জীবন উন্নয়নে ভূমিকা রাখবেন।